আচ্ছা, দুইটা পয়েন্ট চার্জের মধ্যে যদি আমরা এই দুটাকে কাছাকাছি রাখি তাহলে একটা ইন্টারেকশন তৈরি হবে। তো ইন্টারেকশনের কারণে একটা ফোর্স তৈরি হবে। তো সেই ফোর্সের মান, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মান কত হবে সেটা ডিপেন্ড করবে কার উপর? এটা নিয়ে আসলে ডেসক্রাইব করা হয়েছে কুলম্বস লতে। তো কুলম্বস ল উনি বলছেন দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ ইন্টারেকশন বিটুইন টু পয়েন্ট চার্জেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কেলার মাল্টিপ্লিকেশন অফ দ্য ম্যাগনিটিউড অফ দি চার্জেস। মানে আমি যে এখানে দেখো দুইটা চার্জ আছে, Q1 আর Q2 দুইটা চার্জ আছে। তো Q1 আর Q2 এই দুইটা চার্জের মধ্যে ইন্টারেকশন হইলো, ইন্টারেকশন হওয়ার কারণে এখানে হচ্ছে একটা ফোর্স তৈরি হবে। তো যে ফোর্সটা তৈরি হবে সেই ফোর্সটা হবে এই রকম, যে আমি তোমাদের একটা হোয়াইট বোর্ডে দেখাই। আচ্ছা, এই একটা চার্জ, এই একটা চার্জ, তো এটাকে নাম দিলাম 1, এটাকে নাম দিলাম 2। তো এরা এদের মধ্যে যে ডিস্টেন্সটা হচ্ছে d। ডিস্টেন্স অবস্থিত তারা। ওকে, তো এখন তাদের মধ্যে যদি একটা ফোর্স তৈরি হয়, সেই ফোর্সটাকে আমরা কি বলতেছি? সেই ফোর্সটা হচ্ছে একটা, ধরলাম একটা এফ ফোর্স তৈরি হলো, তাদের মধ্যে একটা এফ ফোর্স তৈরি হলো, ইন্টারেকশন ফোর্স। তো বলা হয়েছে এই ফোর্সটা হবে এইরকম, ফোর্স ইজ প্রপোর্শনাল টু স্কেলার মাল্টিপ্লিকেশন অফ দি ম্যাগনিটিউড অফ দি চার্জেস। তো এটার চার্জ ধরলাম আমরা Q1, এটার চার্জ হচ্ছে Q1 আর এটার চার্জ হচ্ছে Q2। ওকে, তাহলে কি হবে? স্কেলার মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে স্কেলার গুণফল। স্কেলার গুণফল মানে দুইটা জিনিসের জাস্ট গুণফল, এখানে ডিরেকশনে কোনো ব্যাপার নাই। তাহলে এটা হবে কি F ইজ ইকুয়াল টু Q1 Q2। Q2। ওকে, আচ্ছা, তো আরেকটা জিনিস বলা হয়েছে কি, যে এই ফোর্সটা হবে এইরকম, দিস ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম। মানে তাদের মধ্যে যে ডিস্টেন্স থাকবে, দুইটা চার্জের মধ্যে যে ডিস্টেন্স থাকবে সেই ডিস্টেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল হবে, এবং সেটা হবে কি স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে এফ ইজ প্রপোর্শনাল টু 1/d স্কোয়ার, যেহেতু তাদের ডিস্টেন্স হচ্ছে d, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু d স্কোয়ার। তো এই হচ্ছে দুইটা শর্ত। একটা হচ্ছে কি এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2, আর একটা হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ইনভার্সলি প্রপোর্শনাল টু d স্কোয়ার। অ্যাকচুয়ালি ইনভার্সলি যখন বলবো তখন d স্কোয়ার হবে, আর যদি প্রপোর্শনাল টু বলি তাহলে সেক্ষেত্রে 1/d স্কোয়ার বলা যেতে পারে। এখন এই দুইটা জিনিসকে যদি আমরা একত্র করে ফেলি, কম্বাইন করে ফেলি, কম্বাইন করলে কি হবে? এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই d square. d square. Okay, তো f is proportional to Q1 by Q2 is divided by d square. Okay, তার মানে এখানে কি হচ্ছে, কি বুঝতে পারতেছি? Q1 আর Q2 এর মান যত বেশি হবে, ফোর্সের মান তত বেশি হবে। আর আরেকটা জিনিস কি হবে, যে এই f Q1 আর Q2 এই দুটো ডিসটেন্স যত বেশি হবে, f এর মান তত কমে যাবে। এবং এদের ডিসটেন্স যত কমে যাবে এই ফোর্সের মান তত বেড়ে যাবে। এবং এই কমা বাড়ার জিনিসটা কেমন হবে? স্কোয়ারের মতো হবে। যদি এমন হয় যে আমি হচ্ছে ডিসটেন্সকে 2 গুণ কমিয়ে দিলাম, তখন দেখা যাবে ফোর্স আমার কয় গুণ বেড়ে যাবে? 4 গুণ বেড়ে যাবে। 4 গুণ। আবার যদি ডিসটেন্সকে আমরা 2 গুণ বাড়ায় দেই তখন ফোর্স 4 গুণ কমে যাবে। তো এরকম একটা অবস্থা হয়ে যাবে আর কি। তো এখন যেহেতু এখানে একটা প্রপোর্শনাল চিহ্ন আছে, তো প্রপোর্শনাল চিহ্ন যখন আমরা উঠাই, হ্যাঁ হ্যাঁ বলো। তাহলে না bs f by s 1/d স্কয়ার, এটা আসলে মানে বুঝলাম না যে যদি 2 দেই f এর জায়গায় তখন d স্কয়ার এর মান কত হবে, কিভাবে হয় এটা? আচ্ছা দেখো, ধরো এটা আছে d, হ্যাঁ জি জি স্যার। এটা আছে d। তো তুমি যেটা করবা যে এই d এর জায়গায় তুমি 2d দিবা, তাই তো? d এর জায়গায় যদি 2d দাও তাহলে কি হবে? f is proportional to 2d। তো এই 2d কে যদি আমরা স্কোয়ার করি তখন কি হবে? এরকম। তো এটা আসবে, এটা তো আমাদের নতুন একটা f, নতুন f কে ধরলাম আমরা f1। তাহলে জিনিসটা হবে
f is proportional to আসলে ইসে লেখাটা খুব টাফ, হোয়াইট বোর্ডে লেখাটা। ওয়ান বাই ফোর 4 b স্কয়ার। বি স্কয়ার। তো এখন আমি যদি এই ফোরটাকে সামনে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে, মানে এই দুই পাশে অ্যানালগাস করার জন্য আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? 4f1 4f1 যদি হয় তাহলে কি হবে? সে আমার এই জিনিসটা থাকবে না। এখন কি হয়েছে, আমার ব্যাপারটা হয়েছে এখন এইরকম যে এই পাশটা আর এই পাশটা সেম হয়ে গেছে। এই দুইটা যদি সেম হয় তাহলে আমি কি পাচ্ছি? 4f1 সমান সমান আসতেছে f। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? আমার যে নতুন ফোর্স সেটা কয় গুণ হয়ে গেছে? 4 গুণ। 4 গুণ। মানে 4 গুণ কমে গেছে, যেহেতু আমরা ই জি বাড়ায় স্যার, মানে ডিসটেন্স বাড়ায় দিছি, তাহলে অবশ্যই কি হবে? 4 গুণ কমে যাবে। 4 গুণ কমে যাবে। কমে যাবে। ঠিক আছে, তো এইভাবে বের করা হয়। একইভাবে তুমি একটা কাজ করো যে এটাকে তুমি করতে পারো, g/2 ধরে দিতে পারো। g/2 করলে দেখা যাবে g/2 যদি করো তখন এইরকম জিনিস হবে যে এই পাশে দেখবা যে তোমরা এটা 4 গুণ বেড়ে গেছে, এরকম একটা অবস্থা হবে। সেক্ষেত্রে এখানে নিচে 4 চলে আসবে, তো দেখা যাবে সেক্ষেত্রে 4 গুণ বেড়ে গেছে। ক্লিয়ার এখন? স্যার এখন ওই জায়গায় এই যে মানে 2 গুণ বাড়ানোর পরে ডিসটেন্স আমার ফোর্সের মান হয়েছে 4 গুণ কমে গেছে নাকি? হ্যাঁ এরকম হ্যাঁ, 4 কিছু? গুণ কমে গেছে। জি স্যার, বোঝা গেছে। ওকে, আচ্ছা, তো এখন প্রপোর্শনাল যদি কোথাও থাকে সেই প্রপোর্শনালটাকে আমরা উঠে সেখানে একটা কনস্ট্যান্ট দিতে পারি। তো এখানে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্ট হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 কার যেন একটু সাউন্ড হচ্ছে, তুমি একটু মিউট করে ফেলো। আচ্ছা, তো f is proportional কি হবে? 1/4 পাই এপসাইলন নট Q1 বাই Q2 ডিভাইডেড বাই d স্কয়ার। তো আমরা জানি যে, আমরা জানি বলতে আমরা যদি এখানকার সবগুলোর মান 1 1 করে বসাই তাহলে এটার যে মান পাওয়া যায় সেটা হচ্ছে 9 × 10⁹। ঠিক আছে, এখন তোমাদের একটা কাজ দিব যে 9 × 10⁹ এখানে একটা ইউনিট হবে, ইউনিটটা কত হবে কেউ আমাকে একটু বলতে পারবা? নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। আচ্ছা, নিউটন মিটার স্কয়ার পার স্কয়ার পার কুলম স্কয়ার। কুলম্ব স্কয়ার। জিনিসটা কিভাবে আসলে একটু বলো। স্যার ফোর্সের একক নিউটন, এটা ঠিক আছে। তারপর Q1 Q2 যদি গুণ করি, দুটো হচ্ছে কুলম, সরি হ্যাঁ কুলম, তো হ্যাঁ ঠিক আছে, নিউটন ঠিক আছে, আর ডিভাইডেড বাই হচ্ছে মিটার মিটার স্কয়ার। এই জন্য স্কয়ার। হচ্ছে আচ্ছা, এটা ইনভার্সলি হবে। তো এইটুককে অনেক সময় কে ধরা হয়, তো এটাকে যদি আমি কে ধরি, জি স্যার। কে সমান সমান কি হবে? আমি যদি কে টাকে এক পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে নেই তাহলে কি হবে? f d স্কয়ার, f d স্কয়ার, আর নিচে হবে q1 Q1 Q2। Q1 Q2। q2। ওকে, এখন ফোর্স হচ্ছে নিউটন, ফোর্সের একক হচ্ছে নিউটন, ডি এর একক হচ্ছে মিটার, মিটার স্কয়ার আর Q1 Q2 হচ্ছে পার কুলম। পার কুলম স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল পার কুলম। ওকে, তাহলে আমরা যে একক পাইলাম কে এর একক বা 1/4 পাই এপসাইলন নট, এটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ওকে, তো এখন চাইলে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে কি যে ওই যে এখান থেকে চাইলে এপসাইলন নটের মানটা বের করে নিয়ে আসা যায়। তো এপসাইলন নটের যে মান হয় সেটা হয় এরকম, এপসাইলন নট সমান সমান 8.855 into 10⁻⁻12। ঠিক আছে, তো এপসাইলন নটের মান হয় 8.854 into 10⁻⁻12। আচ্ছা,
তো এটার একক কি হবে? স্যার কে এর উল্টা। এই যে কে যে একক আছে তার ঠিক উল্টা হবে, মানে উল্টা। কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। ওকে, এখন এই হচ্ছে এটা মানে এইটাই হচ্ছে আমাদের কুলম্বস ল এর ফাইনাল এক্সপ্রেশন, যে F is equal to 1/4 pi epsilon naught Q1 by Q2 divided by d square। এখন এই পর্যন্ত তো ঠিক আছে। এখন তোমাদের একটা কোশ্চেন করা উচিত ছিল, যেহেতু তোমরা করো নাই তাহলে আমি করি। সেটা হচ্ছে এপসাইলন নট জিনিসটা কি? শূন্যস্থানে শূন্যস্থানে বেদনযোগ্যতা। শূন্যস্থানে বেদনযোগ্যতা, বা এটা ইংরেজিতে বলে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ওকে, এখন আমাকে একজন একটু বলো যে শূন্যস্থানে বেদনযোগ্যতা এটা মানে কি? স্যার এটা শূন্য মাধ্যমের বেদনযোগ্যতা। স্যার একটা ভ্যাকুয়াম টিউবের মধ্যে হয়তোবা কোনো একটা একটা মান ভ্যালু আর কি এরকম কিছু একটা বোঝানো হচ্ছে। না না না, এরকম কিছু না। আচ্ছা, আর কি অন্য কেউ? এই শূন্যস্থানে বেদনযোগ্যতা এই জিনিসটা মানে কি? শূন্য স্থানে দুইটা চার্জ পরস্পরকে যে দিশা আকর্ষণ করে ওইটাই। না, আকর্ষণ করে সেটা তো এফ। আচ্ছা, স্যার কোশ্চেনটা আরেকবার করেন। আমি বললাম যে শূন্যস্থানে বেদনযোগ্যতা, দ্যাট মিন্স এপসাইলন, এটাকে আমরা বলি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এই পারমিটিভিটি অফ ফ্রি স্পেস এটার সংজ্ঞাটা কি, বা এটার ডেফিনেশন কি, বা ফিজিক্যালি এটা কি বোঝায়? এটা বোঝাচ্ছে স্যার যে ন্যূনতম যে দূরত্ব পর্যন্ত আর কি স্যার, না ন্যূনতম না স্যার, সর্বোচ্চ যে দূরত্ব পর্যন্ত পরস্পরকে আর কি আকর্ষণ করবে। না না, এটা না। আর কেউ? স্যার আপনি বলে দেন। না, আমি তো বলবোই, আমি একটু শুনি তোমাদের কাছ থেকে। প্রপার আইডিয়া নাই স্যার। আচ্ছা, ওকে। তো এইরকম আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মিউ নট, তাই না? মনে আছে? এটা তো জি স্যার। আর আরেকটা আছে মিউ নট, সেটা হচ্ছে পারমিয়াবিলিটি, সেটাকে বলে প্রবেশসত্তা। তো দুইটা নাম থেকেই দেখো দুইটা ডিফারেন্ট, একটা হচ্ছে বেদনযোগ্যতা আর একটা হচ্ছে প্রবেশসত্তা। একটা পারমিয়াবিলিটি আর একটা হচ্ছে পারমিটিভিটি। এটা কতটুকু বেদন ক্ষমতা আর কি যোগ্য, মানে কতটুকু একটা ভেদ করতে পারে এরকম কিছু একটা হয়তো শূন্যস্থানে কতটুকু। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে শূন্য স্থানে আমি যদি একটা চার্জ রাখি তাহলে সেখানে কি হবে? একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তো ইলেকট্রিক ফিল্ড তৈরি হইতে নিলে মানে শূন্য স্থানের মধ্যে আগে আমি একটা চার্জ বানাবো, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তো শূন্য স্থান কি ব্যাপারটাকে মানে এত সহজে মেনে নিবে? সে তো একটু বাধা দিবে, তাই না? জি স্যার। একটা রেজিস্ট্যান্স তৈরি করবে। তো সে কতটুকু রেজিস্ট্যান্স তৈরি করবে সেটাই আসলে এপসাইলন নটের মান। আচ্ছা, ঠিক আছে, মানে শূন্য স্থানের মধ্যে আমি যদি করি কোন একটা চার্জ রাখি, তাহলে সেখানে যে একটা ফিল্ড তৈরি হয়, সেই ফিল্ড তৈরি হইতে ওই শূন্য মাধ্যমটা যতটুকু পরিমাণ রেজিস্ট্যান্স তৈরি করবে সেটাই হচ্ছে এপসাইলন নট বা পারমিটিভিটি, এবং এটাকেই বলে হচ্ছে শূন্য মাধ্যমে বেদনযোগ্যতা বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। তো এটা সেম ভাবে যে কোনো মিডিয়ামের জন্য যদি হয় সেক্ষেত্রে এপসাইলন নট হবে না, শুধু এপসাইলন হবে। এবং অন্য কোন একটা মিডিয়ামে যদি আমি একটা চার্জ রাখি, সেখানে যে পরিমাণ ফিল্ড তৈরি করতে চাবে এবং সেই ফিল্ড তৈরি করার জন্য করতে নিলে ওই মাধ্যম যে পরিমাণ বাধা দিবে সেটা হচ্ছে ওই মাধ্যমের পারমিটিভিটি। আচ্ছা, তো এটা তো গেল শূন্য ইলেকট্রিক ফিল্ডের জন্য। আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য কেমন? ম্যাগনেটিক ফিল্ডের জন্য ব্যাপারটা ওই রকম যে ম্যাগনেটিক কোন একটা মাধ্যমে যদি আমি একটা ম্যাগনেট রাখি বা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে চাই, তো সেইখানে এইখানে আবার উল্টা, যে শূন্য মাধ্যম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে বাধা দিচ্ছে কতটুকু, আর ওইখান ক্ষেত্রে হবে যে সে কতটুকু পারমিশন দিবে ওই ফিল্ডটা তৈরি করতে, কতটুকু অ্যাক্সেস দিবে। তো সেটার মান হচ্ছে পারমিয়াবিলিটি বা কি বলে প্রবেশসত্তা। স্যার একটা কোশ্চেন করব। হ্যাঁ, শিওর। এপসাইলন নট যেটা বোঝাচ্ছে এটা তো ভ্যাকুয়াম মিডিয়ামের কথা বোঝাচ্ছে। হ্যাঁ, অন্য কোনো মাধ্যমে কি এর মানটা চেঞ্জেবল? হ্যাঁ, অন্য কোনো মাধ্যমে মানটা চেঞ্জ হবে। ওকে। এরকম একটা ব্যাপার তোমরা মনে হয় দেখছিলা যে এপসাইলন নট ডিভাইডেড বাই এপসাইলন সমান এপসাইলন, সরি এপসাইলন হবে সমান সমান কে। জি স্যার, বহুত সূত্র আছে। ঠিক আছে, এপসাইলন নট না, মোস্ট অফ এপসাইলন বাই এপসাইলন নট ইনটু কে। ঠিক আছে, তো ওই যে কে এর মানের উপর ডিপেন্ড করে ওই মানটা তখন ওই রকম ভাবে চেঞ্জ হয়ে যায়। মানে অন্য কোনো মিডিয়ামে হলে এই মানটা অবশ্যই চেঞ্জ হবে।
স্যার মান মানে মিডিয়াম তো একটাই স্যার, কারণ শূন্য মাধ্যম তো বলাই হয়েছে, এখানে তো আর অন্য মাধ্যম মানে না, অন্য মাধ্যম হতেই পারে, বায়ু মাধ্যম হতে পারে না, বায়ু মাধ্যমে চার্জ থাকতে পারে না, বা যে কোনো মাধ্যমে তো যে কোনো চার্জ থাকতে পারে। জি স্যার, পানি, জি স্যার। তারপর প্রোটিন। তো মিডিয়াম অনুযায়ী এপসাইলন এর মানটা চেঞ্জ হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কুলম্বস ল। ঠিক আছে, তো আমরা আবার আমাদের ইসে ব্যাক করি, স্লাইডে ব্যাক করি। কুলম্বস লটা মানে মেইন থিওরেমটা কি মানে মেইন থিওরিটা হচ্ছে এইটাই যে আমার যে ফোর্সটা তৈরি হবে, এই ফোর্সটা হবে কেমন, যে আমার যে চার্জ আছে ওই চার্জের ম্যাগনিটিউডের স্কেলার মাল্টিপ্লিকেশনের প্রপোর্শনাল হবে, আর এই চার্জগুলো যতটুকু ডিসটেন্সে অবস্থিত আছে সেই ডিসটেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল হবে, ডিসটেন্সের সাথে স্কয়ার অফ দ্য ডিসটেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। ঠিক আছে, এবং এই ফোর্সটা সবসময় কেমন করে ক্রিয়া করবে, এই ফোর্সটা সবসময় এই দুইটা চার্জকে সংযোগকারী যে রেখা আছে সেই সংযোগকারী রেখা বরাবর ক্রিয়া করবে। দ্যাটস মিন্স দ্য ফোর্স ইজ অ্যালং দ্য স্ট্রেট লাইন জয়েনিং দেম, মানে সংযোগের সরলরেখা বরাবর ক্রিয়া করবে। আচ্ছা হ্যাঁ, তো এখন এখানে একটা কথা আছে, দেখো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ইফ দ্য ফোর্স হ্যাভ দ্য সেম সাইন, মানে সরি, ইফ দ্য চার্জেস হ্যাভ দ্য সেম সাইন, চার্জেস যদি সেম সাইন থাকে। আচ্ছা, তোমাদের কোন একজনের ইস থেকে খুব নয়েজ হচ্ছে। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, যদি এমন হয় যে দুইটা চার্জ সেম সাইনে দুইটা চার্জ হয়, দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ, সেক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা হবে সেটা হবে রিপালসিভ। সেটা আমরা অলরেডি জানি যে সেম চার্জ পরস্পরকে রিপালস করে। আচ্ছা, আর যদি এমন হয় ডিফারেন্ট সাইন হয়, তাহলে সেক্ষেত্রে যে ফোর্স হবে সেটা হবে অ্যাট্রাকটিভ। এখন আমার কোশ্চেন হচ্ছে, যখন রিপালসিভ ফোর্স তৈরি হবে তখন ফোর্সের মান কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? বা তোমরা যদি কখনো কোনো ফোর্স দেখো যে একটা ফোর্স হচ্ছে পজিটিভ, তার মানে এটা কি রিপালসিভ ফোর্স না অ্যাট্রাকটিভ ফোর্স, কিভাবে বুঝবা? পজিটিভ হইলে হচ্ছে অ্যাট্রাকটিভ, আকর্ষণ করতেছে, আর বিকর্ষণ করলে হচ্ছে রিপালস। কিভাবে মনে হলো ব্যাপারটা? কেননা স্যার ওই আমরা যে এই ইন্টারে পড়ছিলাম না স্যার, হ্যাঁ হ্যাঁ, এখানে স্যার ওই আমরা ই এবং এফ এর সূত্র দিয়ে আর কি ওই দুইটা চার্জের ভিতর আকর্ষণ বিকর্ষণ বুঝাইতাম আর কি। তো ওই যখন আকর্ষণ হইতো, মানে আকর্ষণ হইলে হচ্ছে পজিটিভ মান আসতো এফ এর, আর বিকর্ষণ হলে নেগেটিভ মান আসতো। আচ্ছা, আর কেউ কিছু অ্যাড করবা? স্যার দুইটা ভিন্নধর্মী চার্জ হলে অ্যাট্রাকটিভ হয়, এই ক্ষেত্রে হচ্ছে মানটা পজিটিভ আসে। আর যদি মানে দুইটা যদি সমধর্মী চার্জ হয় তাহলে হচ্ছে রিপালসিভ হয়, তখন মানটা নেগেটিভ আসে। আচ্ছা, তোমরা একটু কুলম্বস লতে বসাও তো ব্যাপারগুলা। ধরো কুলম্বস ল এর ক্ষেত্রে কে তো একটা ফিক্সড মান, কে এর মানটা বাদ দাও, জি এর মান তো অলওয়েজ পজিটিভ, স্যার টিটাও বাদ দাও, তাহলে ডিপেন্ড করতেছে হচ্ছে Q1 আর Q2 এর উপর। স্যার Q1 যদি পজিটিভ হয় আর Q2 যদি পজিটিভ হয়, তাহলে তারা সমধর্মী যেহেতু চার্জ, এই কারণে তারা বিকর্ষণ করবে, অর্থাৎ রিভার্সিভ হবে। না না, সেটা তো আচ্ছা বুঝছি স্যার, Q1 আর Q2 যদি সেম চার্জ হয়, যদি Q1 Q2 দুটো যদি পজিটিভ হয় তাহলে ফোর্স পজিটিভ আসবে, আর Q1 Q2 যদি দুটাই নেগেটিভ হয় তাহলে ফোর্সটাও পজিটিভ আসবে। মানে সমধর্মী চার্জ হলে ফোর্সের মান পজিটিভ আসতেছে এই ক্ষেত্রে। জি স্যার। দ্যাট মিন্স হচ্ছে সমধর্মী চার্জ যদি হয় তাহলে ফোর্স পজিটিভ হয়, এবং ওরা হচ্ছে করে বিকর্ষণ করে, তাই না? সমধর্মী চার্জ হলে বিকর্ষণ করে, এবং বিকর্ষণ ধর্মী মানে রিপালসিভ ফোর্সটা পজিটিভ হয়। আর যদি এমন হয় যে বিপরীত ধর্মী চার্জ, একটা পজিটিভ একটা নেগেটিভ, সেক্ষেত্রে ওরা আকর্ষণ করে এবং সেক্ষেত্রে এই চার্জটা আসে পজিটিভ, নেগেটিভ, সরি হ্যাঁ নেগেটিভ। জি স্যার। দেখো এখানে তোমরা জাস্ট সিম্পলি দেখো Q1 পজিটিভ Q2 নেগেটিভ, তাহলে কি হবে? তারা আকর্ষণ করবে, তাহলে প্লাস মাইনাস এখানে কি হবে? মাইনাস হবে। তার মানে মাইনাস ফোর্স মানে হচ্ছে আকর্ষণ ধর্মী, আর প্লাস ফোর্স মানে হচ্ছে বিকর্ষণ।
ঠিক আছে, কিন্তু ম্যাপ করার সময় অনেক সময় ডিরেকশনটা ইউজ করা হয় না, এই কারণে ইটা থাকে না, এই সাইনটা দেয়া স্যার থাকে। ফোর্স যেহেতু আকর্ষণ করে তার মানে ফোর্স হবে নেগেটিভ, মানে রিভার্সিভ নাকি? আকর্ষণ করলে সেটা হয় নেগেটিভ, হ্যাঁ, আর বিকর্ষণ করলে সেটা হয় পজিটিভ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কুলম্বস ল। তো কুলম্বস ল নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তো এখন সবকিছুরই কিন্তু কোনো লিমিটেশন টাইপের থাকে, হ্যাঁ, সবকিছুই 100% ওকে না, তো সব সূত্রেরই কিছু লিমিটেশন আছে। তো কুলম্বস ল এরও একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? দেখো, আমরা যে কোনো একটা বস্তুকে যদি ভাঙি, গতদিন আমরা এগুলো পড়ছি আসলে, সেখানে আসলে ফাইনালি যে জিনিসগুলো পাওয়া যায়, মানে ইলেকট্রন পাওয়া যায় আর নিউক্লিয়াস পাওয়া যায়। তো নিউক্লিয়াসের মধ্যে থাকে কি? প্রোটন। প্রোটন আর হচ্ছে নিউট্রন। তো নিউট্রন তো হচ্ছে দুধবাত, ওর তো কোনো চার্জ নাই, ওর নিয়ে কোনো কথাবার্তা নাই। এখন ধরো হাইড্রোজেনের নিউক্লিয়াসে কয়টা প্রোটন আছে? একটা। হিলিয়ামে দুইটা, এরকম করে আস্তে আস্তে পারমাণবিক সংখ্যা বাড়বে, প্রোটন সংখ্যাও বাড়বে। তো ধরে নিলাম যে কোন একটা মৌল, তার নিউক্লিয়াসের মধ্যে 50টা প্রোটন আছে, আবার কোনটাতে 80টা আছে, কোনটাতে 100টা আছে, কোনটাতে 118 পর্যন্ত আছে। এখন আমার কথা হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে এতগুলা প্রোটন একসাথে আছে, তাদের সবার চার্জ কি? পজিটিভ। পজিটিভ। তাদের মধ্যে ঝগড়া হওয়ার কথা না? হ্যাঁ, তাহলে ঝগড়া হয়ে তো কুলম্বস ল মোতাবেক। নিউক্লিয়াস ভেঙে যাওয়া উচিত, জি সব স্যার। নিউক্লিয়াস ভেঙে চলে গুঁড়া গুঁড়া হয়ে যাওয়া উচিত। জি স্যার। প্রোটন একসাথে আছে, একটা বিকর্ষণ করার কারণে। বিকর্ষণ করার কথা, কিন্তু তারপরেও দেখতেছি কি নিউক্লিয়াস স্টেবল অবস্থায় আছে। তো কুলম্বস ল কিন্তু এই জিনিসটাকে এক্সপ্লেইন করতে পারে না, যে কেন এটা হচ্ছে, এই জিনিসটা কুলম্বস ল এক্সপ্লেইন করতে পারে না। তো এটা হচ্ছে কুলম্বস ল এর একটা লিমিটেশন, যে কুলম্বস ল fails to explain the stability of the nucleus. যেহেতু in a nucleus there are several protons all having the same positive charge, so according to Coulomb's law they should repel each other, but they do not push themselves apart and nucleus has a stable identity. তো এখান থেকে আমরা বলতে পারি Coulomb's law fails to explain the stability of a nucleus. তো Coulomb's law লিমিটেশন হিসেবে যদি আসে তাহলে আমরা বলবো যে Coulomb's law নিউক্লিয়াসের স্ট্যাবিলিটি এক্সপ্লেইন করতে পারে না। তো এটাই হচ্ছে লিমিটেশন। তো এখন আমাদের তো জানতে হবে যে কেন পারে না, তাই না? জি স্যার। বা হচ্ছে আসলে এটার কাহিনীটা কি, যে কেন আসলে ওরা ভাঙে না, না ভাঙার তো কোনো কারণ আছে তোমাদের? অবশ্যই স্যার। তোমাদের কেউ বলতে পারবা? নিউটন আছে এই কারণে। না, নিউটনের কোনো ই নাই, চারপাশে ইলেকট্রন ঘুরে এই জন্য। না, ইলেকট্রন ইলেকট্রন অনেক ঘুরে থাকে, মানে ইলেকট্রন ওই নিউক্লিয়াসের ভেতরে আসলে ইলেকট্রনের কোনো ই নাই। স্যার প্রশ্নটা বুঝিনি। আমার কোশ্চেনটা হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে এতগুলা প্রোটন, তারপরও নিউক্লিয়াস কেন স্টেবল, ভেঙে যায় না কেন? এই মুহূর্তে স্মরণ হচ্ছে না। হ্যাঁ, এটা তো মানে নিউক্লিয়াস সবসময় মানে স্টেবল হইতেই চায়, মানে এটা তো তার একটা ধর্ম যে ইলেকট্রন প্রোটন সমান করে, মানে এটা হবে, মানে একটা স্টেবল সাম্যাবস্থায় আসবে। স্যার নিউক্লিয়াসটা এমন একটা অবস্থায় থাকে স্যার, ওটা টোটালি স্টেবল, কিন্তু ওটাকে ভাঙার জন্য যে একটা ফোর্স লাগে, ওই ফোর্সটা স্যার পায় না বলে স্যার ওটা স্টেবল থাকে আর কি, ভাঙে না। হ্যাঁ, তোমার কথাটা একটু আংশিক সত্যি। তো আর কেউ অ্যাড করতে পারবা? স্যার কোনো ম্যাগনেটিক ফিল্ডের জন্য? ম্যাগনেটিক না, বাট একটা ফোর্স আছে ওখানে। ম্যাগনেটিক ফিল্ড এখানে কি করে? স্যার আমাদের এই যে আমরা যে নিউক্লিয়াস যে স্যার আমরা রিঅ্যাকশনটা হয় ফিশন স্যার, ওটা তো অ্যাকচুয়ালি নিউক্লিয়াসে হয় স্যার। তো নিউক্লিয়াসে আমরা যদি ওই ফোর্সটা যদি দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের স্যার ওই যে নিউক্লিয়ার এনার্জিটা তৈরি হয়। তো স্যার আমাদের যে একটা ফোর্স দেওয়া দরকার নিউক্লিয়াসটা ভাঙার জন্য, ওই ফোর্সটা পায় না বলে নিউক্লিয়াসটা আসলে লেভেল থাকে। আর কেউ?
স্যার আন্তঃআণবিক আন্তঃআণবিক শক্তি, মানে যেটা প্রতিটা মৌলের মধ্যে থাকে সেরকম একটা কিছু। ও তো নিউক্লিয়াসের ভিতরে আণবিক কিভাবে আসবে? তুমি কিন্তু কাছাকাছির দিকে যাচ্ছ, মানে তুমি কনসেপ্টটা বুঝতে পারতেছো মনে হয় তো, বাট সেটা আণবিক হবে না। আন্তঃআণবিক আকর্ষণ বল আণবিক হবে না। আণবিক মানে তো অণু তো অনেক আগের ব্যাপার। সেন্ট্রিফিউগাল ফোর্স। তুমি আরো ভিতরে চলে গেছো। মানে আমি তোমাদেরকে যে পুশ করতেছি কিন্তু এই জন্যই যে তোমাদের চিন্তা করার ক্যাপাবিলিটিটা বাড়ানোর চেষ্টা করতেছি। মানে ধরো আমি জিনিসটা শুরুতেই বলে দিলাম, বললে আমাদের টাইমও কম লাগতো, 30 সেকেন্ডে জিনিসটা শেষ হয়ে যেত, কিন্তু তাতে আসলে আলটিমেটলি যেটা হইতো যে তোমরা এই সেমিস্টার শেষ এই জিনিসগুলো ভুলে যাইতাম। স্যার ওই জায়গায় স্যার নিউক্লিয়াসের মধ্যে স্যার এরকম ভাবে থাকে যেমন নিউক্লিয়াসের মধ্যে স্যার তরমুজের মধ্যে স্যার যেভাবে মানে দানাগুলো থাকে সেভাবে আর কি এরকম। স্যার নিউক্লিয়াসের মধ্যে স্যার ডি এর মানটা প্রায় মানে অনেক কাছাকাছি থাকে, যে কারণে হয়তো আর কি ওদের ওই ফোর্সটা বেশি। আচ্ছা, আকর্ষণ বলটা বেশি। আমাদের এখানে একজন মেয়ে আছে, তুমি বলো তো। স্যার আমার মনে হচ্ছে যে পাশে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করেছে। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু তোমাদের দিয়েই বলাবো ব্যাপারটা। মৌলিক বলে কথা মনে আছে? মৌলিক বল, হ্যাঁ স্যার। কয়টা ছিল মৌলিক বল? 7টা স্যার। 7টা। না না না, 7টা মৌলিক বল ছিল না। আচ্ছা, এটা তো মৌলিক রাশি ছিল। মৌলিক রাশি ছিল 7টা, মৌলিক বল ছিল কয়টা? 4টা। 4টা কি কি? 8টা স্যার। 8টা স্যার। মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল। নিউক্লিয়ার ফোর্স। হ্যাঁ, সবল নিউক্লিয়ার ফোর্স। সবল নিউক্লিয়ার ফোর্স হচ্ছে সেই ফোর্স যে ফোর্সটা নিউক্লিয়াসের মধ্যে কাজ করে এবং নিউক্লিয়াসের ভেতরে যে কনস্টিটিউয়েন্ট যেগুলো থাকে সেগুলোকে ওরা করে রাখে, আটকিয়ে রাখে। যার কারণে এইখানে অ্যাকচুয়ালি হিউজ পরিমাণ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি হয় এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের বিকর্ষণে, কিন্তু এই ফোর্সটা অবশ্যই ওই সবল নিউক্লিয়ার ফোর্সের চাইতে অল্প হয়, যার কারণে নিউক্লিয়াসটা স্টেবল অবস্থায় থাকে। কিন্তু কিছু কিছু নিউক্লিয়াস কিন্তু স্টেবল অবস্থায় থাকে না, যেমন 80-র বেশি হয়ে গেলে তখন আর স্টেবল অবস্থায় থাকে না, তখন নিউক্লিয়াস গুলো ভেঙে যায়। ওইটাকে আমরা কি বলি? রেডিওঅ্যাক্টিভিটি বলি। মানে যদি প্রোটন সংখ্যা অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে রেডিওঅ্যাক্টিভিটি যে হয়, রেডিওঅ্যাক্টিভিটি হওয়ার একটা কারণ হচ্ছে এটা, ঠিক আছে? কারণ সেক্ষেত্রে ওই সবল নিউক্লিয়ার বল যেটা থাকে সেই বলটাকে ওভারকাম করে ফেলে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তো যার কারণে তখন নিউক্লিয়াস গুলো এমনিতেই ভেঙে যায়। তো এই জিনিসগুলো হচ্ছে মনে রাখতে হবে। আর মানে ফিজিক্সের এই জিনিসগুলো হচ্ছে বেসিক, এই জিনিসগুলোই তোমার সারা জীবন কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস পড়বো, সেটার নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? ধরো তোমাদের কারো বাসা হয়তো শেওড়াপাড়া, কারো বাসা মিরপুর, কারো বাসা ধানমন্ডি, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের বাসা। তো তোমার বাসার আশেপাশে তোমার একটা ক্ষেত্র আছে না? বল আছে না যে তোমার বাসার আশেপাশে চলে আসছে, তোমার আর কোনো ভয় নাই। এটা ছেলেদের ক্ষেত্রে হতে পারে, মেয়েদের ক্ষেত্রে আরো বেশি। মেয়েরা তো রাস্তাঘাটে ইনসিকিউর ফিল করে বেশি এবং তার কারণও আছে। তো যার কারণে যেটা হয় যে বাসার কাছাকাছি চলে আসছে বা ইউনিভার্সিটির কাছাকাছি চলে গেছে, তারপর আর কোনো ভয় কিন্তু নাই। ধরো তোমাদের মধ্যে কেউ একটু কোনো প্রবলেমে পড়লো, তখন সে কি করবে? হয় বাসার দিকে চলে যাবে, নয় কোনো আত্মীয় স্বজনের বাসার দিকে চলে যাবে, না হয় ইউনিভার্সিটির দিকে চলে যাবে। কেন যায়? কারণ ওই দিকে তার একটা ইনফ্লুয়েন্স আছে। আবার এরকমও কিন্তু হয় যে ধরো তোমার বাসার দিকে তোমার অন্য কোনো ফ্রেন্ড আসে, তো ফ্রেন্ড কেন আসছে? সে হয়তো কোনো কাজে আসছে, তখন সে কি করে? তোমাকে ফোন দেয় যে হ্যাঁ দেখো একটু এই জায়গায় যাবো, আমার সাথে একটু যাইতে পারবা কিনা বা হেল্প করতে পারবা কিনা। তো এই চার্জের ক্ষেত্রে ওই ব্যাপারটা আছে। চার্জের ক্ষেত্রে জিনিসটা কি, যে কোন একটা চার্জ যেখানে থাকে তার চারপাশে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত তার একটা ক্ষেত্র বিরাজ করে, তার একটা মানে ইনফ্লুয়েন্স কাজ করে। ওই জায়গার মধ্যে অন্য কোনো চার্জ যদি প্রবেশ করে তাহলে সে আকর্ষণও করে
হয় আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, মানে কিছু একটা করবে, দেখেন সে কোনো ধরনের একটা রেসপন্স করবে। তো এই যতটুকু এরিয়া পর্যন্ত তার এই ক্ষেত্রটা কাজ করে, এইটুকু ক্ষেত্রকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। তার মানে দ্য স্পেস সারাউন্ডিং আ ইলেকট্রিক চার্জ within which it is capable of exerting a force on one another charge is called electric field. যে এরিয়া পর্যন্ত বা যে যতটুকু স্পেস পর্যন্ত ওর হচ্ছে এক ধরনের রেসপন্স কাজ করবে, ওর এক ধরনের ফোর্স কাজ করবে, ওইটুকুকে বলবো আমরা ইলেকট্রিক ফিল্ড। তো এই ইলেকট্রিক ফিল্ড গুলা হচ্ছে এগুলো আসলে কেন হয়, কারণ অ্যাকচুয়ালি ওই স্পেস পর্যন্ত সেখানে কিছু বলরেখা তৈরি হয়, দ্যাট মিনস লাইনস অফ ফোর্স তৈরি হয়, এবং বলরেখাগুলো নর্মালি পজিটিভ চার্জের যদি কোনো চার্জ থাকে তাহলে সেখান থেকে বের হয় এবং নেগেটিভ চার্জে বলরেখাগুলো প্রবেশ করে। তো একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করার ওয়ে আছে কিভাবে, যে আমি যদি কোনো ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল কোথাও রাখি তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। বা আরেকটা ভাবে ইলেকট্রিক ফিল্ড তৈরি করা যায়, সেটা হচ্ছে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, মানে আমি কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ডকে যদি টাইমের সাথে সাথে ভ্যারি করতে পারি তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, তো ওই যেখানে দেখো যে একটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, যেটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ দিয়ে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় সেটা কিভাবে হয় সেই জিনিসটা এখানে দেওয়া আছে, এবং তারা রেসপন্স করে কিভাবে সেই জিনিসটা দেওয়া আছে। আসলে ব্যাপারটা কি হয়, যে ধরো যে এখানে আমি যদি একটা পজিটিভ চার্জ রাখি তার কি হবে, সেখান থেকে এরকম বলরেখা বের হবে। তো স্বাভাবিকভাবে এখানে যদি আমি আরেকটা পজিটিভ চার্জ নিয়ে আসি তখন কি হবে, এর বলরেখা ওর বলরেখাকে রিপেল করবে। আবার যদি একটা নেগেটিভ চার্জ নিয়ে আসি তখন কি হবে, এর বলরেখা গিয়ে ওর মধ্যে প্রবেশ করবে, তার মানে তাদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে। তো এইভাবেই আসলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে হচ্ছে তারা হচ্ছে ইন্টারেকশন করে এবং ফোর্স তৈরি হয় বা রিপালশন তৈরি হয়। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই বলরেখা এটা হচ্ছে এক ধরনের ইমাজিনারি কনসেপ্ট, মানে এই জিনিসটা ওইভাবে দেখাও যায় না, বা এটা হচ্ছে হাইপোথেটিক্যালি ধরে নেওয়া হয়েছে যে এরকম বলরেখা তৈরি হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে একটা চার্জের চারপাশে সেই এরিয়া পর্যন্ত জায়গা যেখানে আমি যদি অন্য কোনো চার্জ নিয়ে আসি তাহলে ওইখানকার এক্সিস্টিং যে চার্জ আছে সে কোনো ধরনের ইন্টারেকশন করবে, সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, দ্যাট মিন্স আকর্ষণও করতে পারে বিকর্ষণও করতে পারে। তোমরা কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এখন এরপরে আরেকটা কনসেপ্ট আছে, সেটার নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো এই জিনিসটা আসলে কি? তো দেখো যে আমি বললাম যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, আমাদের নিজেদের মধ্যেও ব্যাপারটা আছে। তো এই ব্যাপারগুলো যদি আমরা চিন্তা করি, যেমন আমার কথা যদি চিন্তা করো, আমার বাসার আশেপাশে আমাকে খুব বেশি মানুষ চিনে না, আমি হয়তো আশেপাশে যা আছে সবকিছু জানি, কিন্তু আমাকে খুব বেশি মানুষ চিনে না বা আশেপাশে কেউই আমাকে ওইভাবে চিনে না। কারণ আমি দেখা যায় যে সকালবেলা ভার্সিটিতে আসি, সন্ধ্যাবেলায় যাই, তারপর যতটুকু সময় আছে বাসায় থাকা হয়, টুকটাক কোনো কাজে নিচে যাওয়া হয় বা বাজারে টাজারে দোকান যাওয়া হয় এই কারণে। তো মানে ওই আশেপাশে দোকানে চা খাওয়া বা হচ্ছে আড্ডা দেওয়া বা হচ্ছে এই টাইপের টাইম আসলে পাওয়া হয় না, যার কারণে এগুলো করানো হয় না। তো তার মানে এখানে কি আমার ফিল্ডটা একটু দুর্বল। এখন আমি যদি আমার ভার্সিটির কথা চিন্তা করি, সেটা গ্রিন হতে পারে, এবং গ্রিনের যে কোনো ডিপার্টমেন্টে আমাকে চিনে, গ্রিনের আশেপাশে চায়ের দোকানগুলোতে মোটামুটি পরিচিত, ওইখানে বেশি টাইম স্পেন্ড করা হয়, ওইখানে ফিল্ডটা হয়তো আরেকটু স্ট্রং। আচ্ছা, এরপর যদি আমি আমার ভার্সিটিতে চলে যাই, তো সেখানে দেখা যাবে যে পুরো এমন কোনো জায়গা নাই যে জায়গাটা আমি চিনি না বা আমাকে চিনে না, মানে সেখানে আমার ফিল্ডটা আরো স্ট্রং। তার মানে কি, ফিল্ড এক এক জায়গায় এক এক রকম। আবার এমনও হতে পারে, ধরো আমার ক্ষেত্রে গ্রিন ইউনিভার্সিটির আশেপাশে যেরকম একটা ফিল্ড, হয়তো অন্য একটা ফ্যাকাল্টি সেরকম ফিল্ড না, তার ফিল্ড আবার এমন হতে পারে তারটা আরো বেশি স্ট্রং। আবার কারো হতে পারে যে তারা চিনেই না, তার মানে তারটা আরো দুর্বল হতে পারে। তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা সেম হতে পারে। তো তার মানে কি, ফিল্ড কোথাও দুর্বল হচ্ছে কোথাও স্ট্রং হচ্ছে, তো এই জিনিসটা কিভাবে হয়, বা ইলেকট্রিক চার্জের ক্ষেত্রে এই স্ট্রেংথটা কিভাবে মেজার করব বা এই ইন্টেন্সিটিটা কিভাবে বের করব। তো আমরা যদি একটা কাজ করি, যে ধরো এই যে উপর একটা কি আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, ধরে নেই যেখানে একটা আছে আরেকটা নাই, শুধু নেগেটিভটা ধরে নিলাম, পজিটিভটা আপাতত বাদ দিলাম। এখন আমি যদি একটা কাজ করি, যে অসীম থেকে একটা ইউনিট পজিটিভ চার্জ এই বক্সের মধ্যে নিয়ে আসি,
আমি ধরে নিলাম এই বক্সের মধ্যে একটা চার্জ আছে এবং সেটা হচ্ছে নেগেটিভ চার্জ, এবং এই বক্সের যে চার্জ আছে তার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই বক্স পর্যন্ত। এখন আমি যদি অসীম থেকে একটা ইউনিক পজিটিভ চার্জকে এই বক্সের ভেতরে নিয়ে আসি, তখন সে কি করবে? তখন যে চার্জ আসবে সেই চার্জকে ও হচ্ছে আকর্ষণ করবে, যেহেতু ও ভিতরে নেগেটিভ একটা পজিটিভ আসে আকর্ষণ করবে। তো তার মানে ওর তার মানে এখানে এক ধরনের ফোর্স তৈরি হবে, একটা অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হবে। আচ্ছা, এখন আমি এই চার্জকে সরিয়ে দিয়ে এখানে আরেকটা নেগেটিভ চার্জ নিয়ে আসলাম বা পজিটিভ চার্জ নিয়ে আসলাম। তো আমি আবার সেই অসীম থেকে ওই চার্জটাকে আবার নিয়ে আসলাম, তখন কি হবে? এখানে আরেক ধরনের ফোর্স তৈরি হবে। আবার যদি আমি চিন্তা করি যে এইখানে যে নেগেটিভ চার্জ আছে সেই চার্জের মান আমি বাড়িয়ে দিলাম, সেই চার্জের মান আগে ছিল 5 কুলম, এখন আমি করে দিলাম 10 কুলম। তো 10 কুলম করার পরে আমি যদি আরেকটা চার্জ নিয়ে আসি এখানে, তখন কি হবে? তখনও এখানে এক ধরনের ফোর্স তৈরি হবে, কিন্তু এখন যে ফোর্স তৈরি হবে আর আগে যে ফোর্স তৈরি হয়েছে সবগুলো কি সেম হবে? না স্যার, সেম হবে না। তো তার মানে ফোর্স ভেরি করবে। হ্যাঁ, ভেরি করবে। তার মানে যার ক্ষেত্রে এখানে ফোর্সের মান বেশি তার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান বেশি বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান বেশি। তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ নট। কিউ নট কি? কিউ নট হচ্ছে একটা একক ধনাত্মক চার্জ, যে চার্জটাকে আমরা, ঠিক আছে, কিউ নট হচ্ছে একটা একক ধনাত্মক চার্জ যে চার্জটাকে আমরা নিয়ে আসছি। সো যদি একক ধনাত্মক হয় তাহলে সেটা তো 1, সো ই সমান সমান এফ হয়ে যাবে। সেক্ষেত্রে যদি একক ধনাত্মক চার্জ নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমি যত বেশি ফোর্স তৈরি হবে তাহলে সেই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হচ্ছে তত বেশি বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে তত বেশি। আর যার ক্ষেত্রে হচ্ছে আমার ফোর্সটা কম হবে তার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কম বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কম। এখন যদি আমি বলি বা তোমরা যদি কেউ কোশ্চেন করো স্যার আসলে একক ধনাত্মক চার্জ না নিয়ে এসে আমি যদি একটু বেশি চার্জ নিয়ে আসি তখন কি হবে? আসলে তখন একটা সমস্যা হয় যে আমি যদি এখানে নিয়ে আসি এখানে ইলেকট্রিক ফিল্ডটাকে একটু ডিস্টার্ব করা হয়, বাট তারপরেও এই ক্যালকুলেশনটা করা যাবে। কিভাবে করা যাবে? আমি যদি 5 কুলম চার্জ নিয়ে আসি তাহলে 5 দিয়ে ভাগ করে দিই, মানে উপরে যত ফোর্স হবে সেটাকে 5 দিয়ে ভাগ করে দিলে যা আসবে সেটা হবে ওখানকার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান। ঠিক আছে, কিন্তু নরমালি হচ্ছে একটা মানে পয়েন্ট চার্জ কনসিডার করা হয়, ইউনিট পয়েন্ট চার্জ, যে চার্জটার মান মানে শূন্যর কাছাকাছি। এই কারণে দেখো যে নিচে লিমিট দেওয়া হয়েছে, ই সমান সমান লিমিট কিউ নট টেন্ডস টু 0 এফ বাই কিউ নট। ঠিক আছে, সো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা বুঝতে পারছি আমরা। যদি আমরা কি করি যে আমরা যদি হচ্ছে একটা চার্জ নিয়ে আসি, একটা চার্জ ইনফিনিটি থেকে নিয়ে এসে ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লেস করি এবং প্লেস করার ফলে ওইখানে একটা ফোর্স তৈরি হয়, সেই ফোর্সের যে মান সেই ফোর্সের মানটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান, যদি একক ইউনিট চার্জের জন্য হয়। ঠিক আছে, সো ওই ফোর্সের মান যত বেশি হবে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান তত বেশি হবে, ওই ফোর্সের মান যত কম হবে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান তত কম হবে। এখন তোমাদের মধ্যে তোমাদের আইডি হচ্ছে, আমি একটা র্যান্ডমলি একটা আইডি বলি, 43, এরকম কেউ আছো শেষে 43 বা 40 ঘরে কেউ আছো? জি স্যার। কত তোমার? হ্যাঁ হ্যাঁ 45 স্যার। 45। আচ্ছা 45, তোমার নাম বলো। মোহাম্মদুল্লাহ, নিকনেম অফিসার। আচ্ছা মোহাম্মদুল্লাহ। আচ্ছা ঠিক আছে মোহাম্মদুল্লাহ, আমাকে বলো তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইউনিট কি হবে? ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হবে স্যার, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এর বাংলা ছিল হচ্ছে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক হবে হচ্ছে স্যার ওয়েবার পার মিটার স্কয়ার। হয়নি। আচ্ছা ফোর্স পার কুলম। স্যার নিউটন পার কুলম স্যার। নিউটন পার কুলম। হ্যাঁ দেখো এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ফোর্সের একক কি? নিউটন। আর চার্জের একক কি? কুলম। তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের একক হবে নিউটন পার কুলম। তো তোমরা সব সময় এককগুলা মুখস্থ করার থেকে এইভাবে বের করার ক্ষেত্রে মনোযোগ দিবা, তাহলে দেখা যাবে যে সব সময় বিভিন্ন যে কোনো একক বের করে ফেলতে পারতেছো এবং লিখতে পারতেছো। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা এখন তাহলে
আমাকে বলো তোমাদের কেমন কি চলতেছে, আমরা একটু রেস্ট নেই, নয় আবার মাথার মধ্যে ঢুকবে না কিছু। Physics- বাসার ভিতরে শুয়ে বসেই কাটতাছে। আচ্ছা। তোমরা তো just শুধু ক্লাস করো, আমাদের ক্লাস করতে হয়, মিটিং করতে হয়। আমার তো আপনারা বিজি থাকেন মনে করেন একটা আছে, আমাদের তো তাও নাই। না বিজি থাকাটা, হ্যাঁ এটা বিজি থাকাটা খুব ভালো জিনিস, বিজি না থাকলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যায়। স্যার এটা বোঝা যায় যখন কোনো কাজ টাজ থাকে না, তখন বোঝা যায় যে আসলে সময়টা কি রকমের কাটতেছে। আচ্ছা, তোমরা এই যে অনেকে মনে হয় লিখতেছো, আইডি লিখতেছো, আইডি আসলে এভাবে লেখার দরকার নাই। আমার কাছে এমনিতেই একটা চলে আসে, রিপোর্ট চলে আসে। তোমাদের কি রিপোর্ট কিভাবে বের করি দেখাইছি? বা না report- স্যার। না স্যার। আচ্ছা, এটা না তো স্যার দেখেন না। মানে তোমরা তোমাদের অ্যাকাউন্ট থেকে পারবা না, বাট আমাদের না স্যার দেখাননি স্যার। আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে করা, তো লাইসেন্স করা, যার কারণে আমরা বের করতে পারি। স্যার এক্ষেত্রে স্যার যারা ওই যে না আমার তো ওই যে মাঝে মাঝে নেটের সমস্যার কারণে বের হয়ে যায়, তখন স্যার এটা কিভাবে কনসিডার করবেন? একেবারে সব আমার কাছে রিপোর্ট আছে, দেখাই তোমাদের। এখানে স্যার স্যার আমি মাত্র বের হয়ে গেছিলাম। মানে আমি কিন্তু অটোমেটিক মানে আমাকে বের করে দিয়েছে, মানে আমি বের হইনি। তোমাদের মধ্যে কে কখন বের হয়ে যায়, মানে কোনো কারণে গেছে, বা কে কখন হচ্ছে ঢুকছে, সব ইনফরমেশন আমার কাছে আছে। মানে কেউ যদি 1 মিনিট থাকে, কেউ যদি 5 মিনিট থাকে, কেউ যদি 10 মিনিট থাকে, কে কয় মিনিট থাকতেছে, সব ইনফরমেশন আমার কাছে চলে আসবে। তাহলে তো ইভেন ওরা হচ্ছে একটা করে, মানে ওরা কিভাবে করে আমি সেটা জানি না, বাট ওরা হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন করে বা একটা। আচ্ছা, এটা আমি এই যে লাস্ট যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসের অবস্থা হচ্ছে এই। ওয়াও স্যার ভালোই। অনেকেরই তো জিমেইল অ্যাড্রেস আছে দেখা যায়। এই দেখো এখানে হচ্ছে, ধরো কেউ যদি কোনো কারণে বের হয়ে যায়, যেমন এই ছেলেটা তানবীর রাজ্জাক, ও হচ্ছে 9:52-তে জয়েন করছিল, 9:53-তে বের হয়ে গেছে, আবার 9:53-তে জয়েন করছিল, 9:55-তে বের হয়ে গেছে, আবার 9:55-তে জয়েন করছে, আবার 10:04-এ বের হয়ে গেছে, আবার মানে এরকম ও যতবার এরকম হয়েছে, আবার যে 11:02-এ জয়েন করছে, 11:06-এ বের হয়ে গেছে, 11:08-এ জয়েন করছে, 11:10-এ বের হয়ে গেছে, মানে যত যা আছে সব এখানে দেয়া আছে। আমারটা কই স্যার দেখি তো না। স্যার আমারটা তো দেখতেছি না কোথায়। না এটা তোমাদের না, অন্য সেকশন। এটা অন্য সেকশনের। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমাদের আমি আগের দিনে ক্লাসটা দেখাই, মানে এটা আমি আগে একটু সেভ করি। স্যার লাস্ট ক্লাসে নেট চলে গেছিল, 20 মিনিট ক্লাস করতে পারিনি। আচ্ছা, তো এইগুলা সব এখানে দেয়া থাকে আর কি। আচ্ছা, তোমাদের আগের ক্লাসটা দেখি। তোমাদের আগের ক্লাস হচ্ছে ক্লাসটা যেন কবে হইলো? পরশুদিন গত 4 তারিখ। মঙ্গলবার স্যার 4 তারিখ। আজকে একটা বিডিএন অ্যাকাউন্ট করতে হবে, দেখি আমিও। বিজিজেন অ্যাকাউন্ট আসলে এটা দিবে না তোমাদেরকে, আমাদের ইউজিসি থেকে দিছে তো। আচ্ছা টিচারদের জন্য। তো এই যে দেখো তোমাদের মধ্যে জেমস, ও হচ্ছে গতদিন হচ্ছে পুরো টানা 90 মিনিট ছিল, এবং ওর নেটওয়ার্ক হচ্ছে খুব ভালো, কোনো ঝামেলা করে নাই। জি স্যার, নাটোরে তো রাজশাহীতে তো ফুল নেটওয়ার্ক, ভারত থেকে আসছে। তারেক হাসান, ওর নেটওয়ার্ক হচ্ছে 87 মিনিট টানা ছিল। শাফিন আহমেদ, ও ছিল হচ্ছে 88 মিনিট। তো এরকম করে আছে। তো আমরা যদি এটাকে একেবারে ইউনিক ইউজার দেখি, তাহলে হচ্ছে জেমস 90 মিনিট, তারেক 87, মিনহাজ আসিফ হচ্ছে ল্যাপটপ প্লাস মোবাইল দুইটা থেকে ছিল, এখন দুইটা কাউন্ট করে এখানে 152 মিনিট। তো এরকম তোমাদের মধ্যে যে মানে সবাই অনেক ভালো ছিল, 77 মিনিট। 85 মিনিট ছিল। তো এখান থেকে আমরা চাইলে 80 মিনিট। হ্যাঁ সবকিছু দেখতে পারি। তো এখানে আরেকটা জিনিস আছে, বুঝতে পারছি না কেন। আচ্ছা, এই জিনিসটা আগে ছিল, এখন মনে হয় অফ করে দিস। আগে একটা অপশন ছিল, এটা কি সব ক্লাসের কি ফরম্যাট এভাবে দেখে? হ্যাঁ সব ক্লাসে দেখে।
কারণ আমি গতকালকে স্যার ইংলিশ ক্লাসে হয়েছে কি প্রেজেন্ট দিতে বলছে আর এমন টাইমে আমার নেট চলে গেছে, মানে প্রেজেন্টটাও লিখতে পারিনি, বাইরে হয়ে গেছে। এখানে একটা কথা আছে যে অনেক টিচার আছে, মানে অনেক টিচার বলতে খুব অল্প কিছু টিচার আছে যারা এখনো হচ্ছে ওই ডিজিআর এর লাইসেন্সটা নিতে পারে নাই, তো ওরা হয়তো হাতে নাই। ও আমাদের ম্যাম বললো, এখন আমি প্রেজেন্ট দিতে পারিনি, বাইরে হয়ে গেছিলাম, এখন আল্লাহ জানে প্রেজেন্ট দিবে কি দিবে না। তো এটা হচ্ছে একটা ব্যাপার, তো সেক্ষেত্রে ওনাদের একটু প্রবলেম হয়। আর একটা জিনিস হতে পারে যে এখন একটা সবাই জানার কথা, গত সেমিস্টারে অনেকে জানতো না ব্যাপারটা, কিন্তু আমাদের এই সেমিস্টারে মাঝখানে একটা ট্রেনিং হয়েছে, ওই ট্রেনিং এ আসলে সবাইকে দেখে দিছে, তো অনেকে এই ব্যাপারটা শিখে গেছে ব্যাপারটা এখন। হ্যাঁ স্যার, আমাদের ইংলিশ যে স্যার নেয় উনিও এইরকম নেয়। ইংলিশ কি প্রেজেন্ট দিতে পারি না, দিব রে, ওইটা সমস্যা নাই, উনি ওই নেট থেকে নিয়ে নেবে। চলতে ভালোই। তো এই হচ্ছে অবস্থা। তো ওইরকম করে তোমাদের অ্যাটেন্ডেন্স না দিলেও চলবে, না দিলে চলবে বলতে দেওয়ার দরকার নাই, এটা শুধু শুধু কষ্ট। তারপর স্যার মনের শান্তি এই জন্য দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, তো এরপরে আমরা আরেকটু পড়ি, সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স জিনিসটা কি? আচ্ছা, তো তোমাদের মধ্যে কে আছো যার বাসা সবচাইতে উপরে, মানে কয় তলায় কে থাকো সর্বোচ্চ? স্যার আমি 7 তলায়। 7, আর এর বেশি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে মনে হচ্ছে 7ই সবচেয়ে বেশি। তো তোমাদের ইসে লাইব্রেরির ওই পাশটাতে দেখছো কখনো ওই যে পুরাতন বিমানবন্দরের যে ফাঁকা জায়গা যেটুকু আছে? জি স্যার দেখছি। খুব সুন্দর না? জি স্যার সুন্দর জায়গা। ওই পাশে জানালা দিয়ে যে কি পরিমাণ বাতাস আসে, অসম্ভব বাতাস আসে। জি স্যার ফাঁকা জায়গা যে ওইখানে আছে কোনো ইও লাগে না, মানে আমাদের ওখানে একটা রিসার্চ রুম আছে, সেই রুমে যখন বসি আমরা কখনো এসি অন করি না, আমরা জানালাটা খুলে দেই। জি স্যার, এয়ারপোর্ট তো পিছনে। হ্যাঁ, তো এই যে হিউজ লেভেলে বাতাস আসতেছে, তো মানে এটা কিন্তু এক পাশেই আসে, শুধু ওই পাশটাতেই আসে, তুমি যদি অন্য পাশে যাও তাহলে কিন্তু আর আসবে না, তাই না? জি স্যার। জি স্যার। আর ওইখানে বেশি আসার কারণ হচ্ছে কি ওখানকার জানালাগুলোও সেই বড় বড়, মানে বিশাল বড় বড় জানালা, যার কারণে অনেক বেশি বাতাস আসতে পারে। যে জানালা ছোট হইতো তাহলে বাতাস কি আসতো, কম আসতো। আবার যদি অন্য পাশগুলোতে বাতাস আসে না কেন, কারণ হচ্ছে ওইখানে ডিরেকশনে একটা ব্যাপার আছে, যে এয়ারের যে ডিরেকশন যেদিকে আর জানালা অন্য দিকে আছে, সো আসা সম্ভব না, তো যার কারণে অন্য পাশে বাতাস পাওয়া যায় না, ওই পাশে অনেক বেশি বাতাস পাওয়া যায়। তো এই জিনিসের সাথে এই যে ইলেকট্রিক ফ্লাক্সের একটা মিল আছে, যে আমরা যে বাতাস পাওয়ার ব্যাপারটা কিসের উপর ডিপেন্ড করে, 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। যে বাতাস বেশি থাকলে বাতাস আসবে, বাতাস আসার জন্য জানালা যদি বড় থাকে তাহলে বাতাস বেশি আসবে, আর জানালার ডিরেকশন আর বাতাসের ডিরেকশন যদি একই দিকে হয় তাহলে সেদিকে সেই সময় হচ্ছে অনেক বাতাস পাওয়া যাবে, ম্যাক্সিমামটা পাওয়া যাবে। তো ইলেকট্রিক ফ্লাক্সটা হচ্ছে সেম টাইপের জিনিস। ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে কি, ইলেকট্রিক ফ্লাক্স ইজ দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক ফিল্ড থ্রু এ গিভেন এরিয়া, মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ফ্লো করতেছে সেটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সের মান। একটা গিভেন এরিয়ার মধ্যে কতটুকু ইলেকট্রিক ফিল্ড আছে সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফ্লাক্সের মান। তো আমরা জানি ইলেকট্রিক ফিল্ড যেখানে থাকে সেখান থেকে কি থাকে, বলরেখা তৈরি হয়। তো তার মানে ওই এরিয়ার মধ্যে কতটুকু বলরেখা পাস করতে পারতেছে সেটা হচ্ছে কিসের মান, ইলেকট্রিক ফ্লাক্সের মান। বলরেখা যদি বেশি পাস করে তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের মান বেশি, বলরেখা যদি কম পাস করে তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের মান কম। তো এখন ডিপেন্ড করবে যে বলরেখা কি বেশি পাস করতে পারবে না কম পাস করতে পারবে। তো বলরেখা বেশি পাস করবে যখন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে। ইলেকট্রিক ফিল্ড যদি অনেক বেশি হয় তাহলে অবশ্যই বলরেখা বেশি পাস করবে। আচ্ছা, এখানে নরমালি ইলেকট্রিক ফ্লাক্সকে ফাই ই দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে ফাই, এই চিহ্নটা হচ্ছে ফাই এর চিহ্ন। তো ফাই ই যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্স, তো এই কারণে হচ্ছে ফাই দ্বারা প্রকাশ করা হয়, কারণ ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স আছে। তো ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্সের জন্য এটা ফাই ই দ্বারা প্রকাশ করা হয়, ফাই ই সমান সমান ই ডট এস, যেখানে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর এস হচ্ছে আমার ওই এরিয়ার ক্ষেত্রফল, এবং এই দুটো হচ্ছে একটা ডট প্রোডাক্ট হওয়ার কারণে সেটাকে ডট গুণন করা হয়েছে। তো স্বাভাবিকভাবে ডট প্রোডাক্ট হলে কি হবে, cos থিটা আসবে, পাই ই সমান সমান ই এস cos থিটা। ওকে, তো
তো এখন তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফাই ই এর মান ডিপেন্ড করবে তিনটা জিনিসের উপর। ই এর মান যত বেশি হবে, দ্যাট মিন্স ফিল্ডের মান যত বেশি হবে, ফ্লাক্সের মান তত বেশি হবে। আরেকটা জিনিস কি এস, এস মানে হচ্ছে এরিয়া, এরিয়া যত বেশি হবে, ক্ষেত্রফল যত বেশি হবে, আমার ফ্লাক্সের মান তত বেশি হবে। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে কি থিটা, থিটার মান যত বেশি হবে আমার ফ্লাক্সের মান তত বেশি হবে। এখন কথা হচ্ছে থিটাটা আসলে কার উপর ডিপেন্ড করে, কার অ্যাঙ্গেল, কজের উপর স্যার, কজের না হ্যাঁ এর উপর আর কি। তো থিটাটা আসলে কার অ্যাঙ্গেল, থিটাটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন আর হচ্ছে সারফেসের অ্যাঙ্গেল, ঠিক আছে? এই দুইটার অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে যে আমার ফ্লাক্স কি কত বেশি হবে, না ফ্লাক্স কি ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে নাকি কেমন হবে। তো আমাকে ক্লিয়ার করে যদি একটু ড্র করে দেখাতেন যে মানে হ্যাঁ হ্যাঁ আমি ড্র করে দেখাবো। আচ্ছা, তো তার আগে একটু বলো যে ফ্লাক্সের মান বা cos থিটার মান সর্বোচ্চ হয় থিটা কত হইলে? 0 স্যার, 0 ডিগ্রি হলে, 0 হলে স্যার, 0 হইলে হয় সর্বোচ্চ, আর 90 ডিগ্রি হলে হয় কত? সর্বনিম্ন। সর্বনিম্ন। ওকে, তো আমি হচ্ছে এখন একটু ভিডিওতে আসি, দেন তোমাদেরকে এই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, লাইটের কারণে কি সমস্যা হচ্ছে? স্যার আমার জুম থেকে অন্য মানে আপনাদের সবাইকে দেখা যায় না, শুধু এই স্ক্রিন দেখা যায় আর কিছু দেখা যায় না। আচ্ছা, আমাদের কেউই কারোরই হচ্ছে ই অন করা ছিল না, ক্যামেরা অন করা ছিল না বলে তোমরা আসলে দেখতে পাও না। দাঁড়াও একটা মিনিট, আমি একটু জানালা বুঝতেছি না সমস্যা কি। আচ্ছা, এখন আমাকে দেখতে পাচ্ছ? স্যার ওকে, এখন দেখো দেখি না, এটাকে বললাম আমি এরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে আমার এরিয়া, যে এরিয়া দিয়ে লাইনস অফ ফোর্স পাস করবে। আচ্ছা, একটা এরিয়ার ডিরেকশন কোন দিকে হয়? স্যার আনুভূমিক বরাবর স্যার। এরিয়ার ডিরেকশনটা আনুভূমিক বরাবর? মানে সেন্ট্রালে মানে এইরকম স্যার কিছু? তার ক্ষেত্রফলে কোনো ডিরেকশন হয় না আমার মনে জানা মতে। এটা তো একটা মানে দড়ি দ্বিগুণ প্রস্থ বা একটা যে কোনো একটা মান এরকম হয় এরিয়া। না, জানা নেই আমার। ক্ষেত্রফলের ডিরেকশন হবে, এবং যে কোনো ক্ষেত্রফলের ডিরেকশন হচ্ছে ওইখান থেকে সামনে বরাবর, মানে লম্ব বরাবর, ঠিক আছে? মানে এটা যদি একটা এরিয়া হয়, এটা ডিরেকশন হচ্ছে সামনের দিকে, তলের উপরে লম্ব। হ্যাঁ, তলের উপর লম্ব। এখন তার মানে কি এটার ডিরেকশন হচ্ছে আমার সামনে বরাবর, তাই তো? ওকে, এখন যখন একটা ইলেকট্রিক ফ্লাক্স, মানে এটাকে যদি আমি ইলেকট্রিক ফ্লাক্স চিন্তা করি, এই কাগজটাকে, ইলেকট্রিক ফ্লাক্সটা যখন এই বরাবর আসবে, ইলেকট্রিক ফ্লাক্সটা এই বরাবর আসতেছে, আমার এরিয়াটা আছে এই বরাবর, তাইলে এখন ক্ষেত্রফলের যে ডিরেকশন আর ইলেকট্রিক ফ্লাক্সের যে ডিরেকশন, এই দুটো ডিরেকশন কত? 90 ডিগ্রি না, অ্যাঙ্গেল 90 বরাবর। অ্যাঙ্গেল কি 90? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। 0 ডিগ্রি স্যার, সরি স্যার, জি স্যার, 0 স্যার, 0। অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখন দেখো, অ্যাঙ্গেল যখন 0 হয় তখন কিন্তু আমি ম্যাক্সিমাম পাচ্ছি, তাই না? যে বরাবরই আসুক, আমার ফ্লাক্স গুলা হচ্ছে, লাইনস অফ ফোর্স গুলা কি করতেছে, এই এরিয়াকে ক্রস করে যাচ্ছে। জি স্যার। তার মানে যদি আমার হয় এরকম যে এরিয়ার ডিরেকশন আর ম্যাগনেটিক, মিউট করো, দেখা যায় না। এরিয়ার ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি হচ্ছে সেম হয়, তাহলে হচ্ছে কি হবে, সেম হলে হবে হচ্ছে কি আমার ম্যাক্সিমাম, আমি ইসও কিন্তু ইকুয়েশন থেকেও কিন্তু তাই পাচ্ছি, ফাই ই সমান সমান ই ডট কস থিটা। তো কস থিটার থিটার অ্যাঙ্গেল যদি 0 হয়, তাহলে আমার ফাই এর মান কত? ইএস, মানে ম্যাক্সিমাম। আচ্ছা, জি স্যার। এখন যদি এমন হয় যে না, ডিরেকশন আমি 90 ডিগ্রি করব, 90 ডিগ্রি করলে কেমন হবে? তো এটা যদি আমার হচ্ছে ইলেকট্রিক মানে এরিয়া, এটা এরিয়া হলে আমার ডিরেকশন হবে কোন দিকে? এই বরাবর, তাই না? এখন এই বরাবর যদি হয়, আর এই ফ্লাক্সটা যদি এই বরাবর আসে, তখন কি হবে? এটা ছিল মানে এটার ডিরেকশন হচ্ছে এই বরাবর, যখন আমার ফ্লাক্স গুলা এই বরাবর আসতেছে, তখন ফ্লাক্সের ডিরেকশন আর হচ্ছে এরিয়ার ডিরেকশন কত ডিগ্রি? 90 ডিগ্রি।
90 degree, ডিগ্রি। sir. আচ্ছা 90 ডিগ্রি যদি হয় তাহলে ম্যাথমেটিক্যালি আমার flux কত? মিনিমাম মিনিমাম জিরো। Zero, sir. মিনিমাম ব্যাপারটা কিন্তু আসলে জিরো যে আমার যদি এরিয়া থাকে এই বরাবর আর বাতাস যদি আসে এই বরাবর বা ফ্লাক্স যদি আসে এই বরাবর তাহলে কোনো বাতাস আমি পাবো জানালা দিয়ে? না স্যার না স্যার এই কারণে আমরা কোনো বাতাস পাই না। তার মানে যদি আমার বাতাস এই সামনে ওই দিক থেকে এই বরাবর আসে এবং আমার জানালা যদি হয় এই বরাবর তাহলে আমি কোনো বাতাস পাই না, কিন্তু আমার জানালা যদি হয় এই বরাবর তখন আমি পাই ম্যাক্সিমাম বাতাস বা ম্যাক্সিমাম ফ্লাক্স। জি স্যার আর এখন যদি এমন হয় যে না এটা হচ্ছে একটু অ্যাঙ্গেল করে থাকলো, সোজা এই বরাবর না থেকে এই বরাবর থাকলো বা এই বরাবর থাকলো, তখন কি হবে? তখন হচ্ছে অ্যাঙ্গেল পার্শিয়ালি পাবে পার্শিয়ালি পাবে না, এরকম একটা অবস্থা তৈরি হবে। মানে এই বরাবর যদি আমাদের জানালা থাকে তাহলে দেখা যাবে কিছু অংশেতে বাতাস পাচ্ছে আর বাকি অংশতে পাচ্ছে না। তো এই জিনিসটা হয় আবার হচ্ছে ইসের ক্ষেত্রে, এই যে যখন আমার হচ্ছে cos থিটার অ্যাঙ্গেলটা 45 হয় বা cos থিটার অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয় বা 75 ডিগ্রি হয়, এরকম যখন হবে তখন cos থিটার মানটা হবে ওই রকম, মানে ফাই এর মানটা তখন একটা পার্শিয়াল মান আসবে, ম্যাক্সিমাম আসবে না আবার মিনিমাম আসবে না, কিন্তু পার্শিয়াল একটা মান আসবে। ক্লিয়ার ব্যাপারটা? স্যার সর্বনিম্ন কখন মানে যখন হয় এটা মানে বুঝি না সর্বনিম্ন। আচ্ছা সর্বনিম্ন দেখো আমার এরিয়া হচ্ছে এই বরাবর, মানে এই দিকে আমার এরিয়া, তার মানে এরিয়ার ডিরেকশন কোন দিকে? সামনের দিকে, তাই তো? আর আমার ফ্লাক্স আসতেছে এই সামনে এই দিক থেকে এই বরাবর, তখন কি এরিয়ার মধ্যে এই ফ্লাক্সটা ঢুকবে? না স্যার না দেখা যায় না, ওই ওর কথা বলে মানে ছবি চলে আসে। তোমরা একটা তো কাজ ওই করো। স্যারের ভিডিওটা পিন করে নে। হ্যাঁ আমার ভিডিওটা পিন করে নিতে পারো বা হচ্ছে হ্যাঁ আমার ভিডিওটা পিন করে নিলে মেহেদী ডান থেকে বামে সোয়াইপ কর, তারপর স্যারের ভিডিওতে ডাবল ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাও। ঠিক আছে। দেখো এটা ছিল এই বরাবর, এটা ছিল আমার এরিয়া বা এটা আমার জানালা। এখন জানালা তো এইদিকে খোলা, তো বাতাস তো আসতেছে আমার এইদিকে, তো বাতাস ঢুকবে? বাতাস কিন্তু ঢুকবে না, কারণ এটার ডিরেকশন আমার এইদিকে। এখন যখন আমার জানালা এই বরাবর থাকবে এবং বাতাসটা আসবে এই বরাবর, তখন হচ্ছে জানালা বাতাস ঢুকবে, ঠিক আছে, বা ফ্লাক্স ম্যাক্সিমাম হবে। এবং সবসময় কি মনে রাখবা যে কোনো এরিয়ার ডিরেকশন হচ্ছে যে সারফেস আছে সেটা থেকে লম্ব বরাবর ফরওয়ার্ড। তো এই হচ্ছে মোটামুটি। তো ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে কি আর কোনো কনফিউশন আছে? না স্যার ইলেকট্রিক ফ্লাক্স যদি কনফিউশন না থাকে তাহলে আজকে আমরা এ পর্যন্ত রাখবো। নেক্সট দিন আমরা হচ্ছে গাউস ল থেকে আবার শুরু করব। জি স্যার জি স্যার স্যার একটা কথা স্যার, স্যার আমাদের মানে শীটটা কবে প্রোভাইড করবেন স্যার? শীটটা তো গুগল ক্লাসরুমে দেয়া আছে স্যার আমাদের রেকর্ডগুলা আচ্ছা আমি একটু গুগল ক্লাসরুমে যাই, গেলে তোমরা সব দেখতে পারবা। স্যার এই যে না দেখালেন যে সময় যে সর্বোচ্চ সর্বনিম্ন ফ্লাক্স যখনই হয় তখন কি এটা কি স্যার ফ্লাক্স কাট হয় নাকি মানে সর্বোচ্চ সময় ফ্লাক্স কাট হয়? সর্বোচ্চ মানে তুই কি ফ্লাক্সের কথা বলতেছ? জি স্যার সর্বোচ্চ ফ্লাক্স যখন মানে হয় মানে সর্বোচ্চ ফ্লাক্স যখন হবে তার মানে ওই এরিয়া দিয়ে সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাস করছে বা সর্বোচ্চ পরিমাণ লাইনস অফ ফোর্স ওই এরিয়া দিয়ে চলে গেছে, যার কারণে ওখানে ইলেকট্রিক ফ্লাক্সের পরিমাণ ম্যাক্সিমাম। আচ্ছা দেখো এই যে এটা হচ্ছে তোমাদের সেকশন ডিসি, 31 জন স্টুডেন্ট এনরোল করছে। তো এইখানে এই যে মিনহাজ ওর পরিচয় দিছে, এই যে এখানে আমি একটা লিংক দিয়ে দিছি যে ফাইন্ড দ্য ফার্স্ট ক্লাস ইয়ার, তো তোমরা যদি এই লিংকে চলে যাও, এই লিংকে গেলে অ্যাকচুয়ালি সব ক্লাসই পেয়ে যাবে। এটা কি আপনার ইউটিউব চ্যানেল? স্যার চ্যানেল খুলছেন? আমার ইউটিউব চ্যানেল বলতে চ্যানেলটা খোলা হয়েছিল একটা কারণে, তো গত সেমিস্টারে স্টুডেন্টরা বলতেছিল যে ওদের মানে ইউটিউবে দিলে ওদের সুবিধা হয় ই করতে, কি বলে লেকচার পাইতে সুবিধা হয় অনেকের, মানে আমি যদি লিংক দিই সেটা ডাউনলোড করতে অনেক বেশি লাগে, তো পরে ভাবলাম তাহলে তো আমি কাজে লাগাইতেই পারি। তো তোমরা এখানে যদি
প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গেলে তোমাদের হচ্ছে এই যে ডিসি সেকশনে গেলে তোমাদের সব ক্লাসগুলো পেয়ে যাবা, যেহেতু তোমাদের একটা ক্লাস হয়েছে। এটা তো আনএবল আনএবল কেন? নেটওয়ার্ক ভিডিও না ডিলিট হয়ে গেছে। না এই মাত্র তো ভিডিও দেখলাম। যেদিন দিয়েছিলেন সেদিন ভিডিওটা লাইভ আকারে আসছিল। স্যার আপনি ভিডিওস অপশনে যেয়ে দেখেন তো একটু। না এটা রিমুভ হয়ে গেছে, যেহেতু এটা আর পাওয়া যাবে না স্যার, যদি না থাকে অন্য কোথাও। প্লে লিস্টে নাও থাকতে পারে। এই যে ডিসি সেটা প্লে করে দেখেন। হ্যাঁ চলতেছে তো। স্যার তাহলে ওই প্লে লিস্টে অ্যাড হয় নাই অথবা রিমুভ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখবো একটু চেক করে, যদি কোনো কারণে রিমুভ হয় বা কিছু হয় আমি আবার অ্যাড করে দেবো, সমস্যা নেই। তো এখানে গেলে তোমরা প্রতিদিনের ভিডিওটা এখানে পেয়ে যাবে, সমস্যা নেই। আর হচ্ছে আর গুগল ক্লাসরুমে যদি তোমরা এখানে যাও, এই যে ক্লাস ওয়ার্কে যাও, ক্লাস ওয়ার্কে গেলে তোমরা হচ্ছে দুইটা জিনিস পাবা, দুইটা জিনিস আপাতত দেওয়া আছে। একটা হচ্ছে আমার টিউটর টাইম, মানে তোমাদের কারো যদি কোনো হেল্প দরকার হয় কোনো টাইপের, তো সেক্ষেত্রে আমাকে নক দিতে পারো এবং এখান থেকে আমার টাইমগুলো দেখতে পারবো যে কোন সময় আমার ক্লাস আছে আর কোন সময় আমি ফ্রি আছি। আর এই যে টিউটর টাইম মানে হচ্ছে এই সময়গুলোতে আমি ফ্রি এবং তোমরা আমাকে অনলাইনে পাবা বা হচ্ছে ফ্রি পাবা আর কি, মেইন কথা। আচ্ছা এটা অবশ্যই একটু চেঞ্জ হয়েছে, যাই হোক তারপর কোনো ব্যাপার না। চেঞ্জ হয়েছে বলতে এইখানে একটা ক্লাস অ্যাড হয়েছে আমার, এই সো এটা দেখে ওইটা করতে পারো। আর এই যে এখানে দেখো একটা লেকচার শিট দেওয়া আছে, যে আমরা যেটা পড়াচ্ছি ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, এই লেকচার শিটটা এখানে দেওয়া আছে। তো আমাদের যে লেকচার শিটে আমি পড়াবো সেই লেকচার শিটই এখানেই অ্যাড করে দিব, এখানে আরো অ্যাড করে দিব যদি আমরা কোনো ক্লাস স্ট্রাকচারটা দেন না এই জায়গায়। হ্যাঁ কোনটা? স্যার সব স্যাররা গুগল ক্লাসরুমে অ্যাড করে দেয় আমাদের ভিডিওগুলো। হ্যাঁ গুগল ক্লাসরুমে আমি অ্যাড করে দিতে পারি। তো সেক্ষেত্রে ঝামেলা যেটা হয় যে মানে 5টা ক্লাসের সবগুলো ভিডিও যদি অ্যাড করি আমার এই ড্রাইভে কি হয়ে যাবে, লোড হয়ে যাবে। লোড স্যার ড্রাইভের স্টোরেজ ফুল হয়ে যায়। হ্যাঁ তুমি জাস্ট হচ্ছে এই লিংকে গিয়ে ইউটিউবে দেখতে কি তোমার সমস্যা হবে? তাহলে একই এমবি কাটবে, ইউটিউবে যে এমবি কাটবে ক্লিক করলে স্যার ইউটিউবে চলে যাবে। ইউটিউবে কিন্তু ইউটিউবে স্যার ভালো স্যার, ইউটিউবে কিন্তু আরো কম কাটার কথা। ইউটিউবের ডাউনলোড স্পিড অনেক ফাস্ট। জি স্যার সবথেকে ভালো ইউটিউবে। আচ্ছা স্যার ডাউনলোড স্পিড অনেক ফাস্ট। আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে কারো যদি আচ্ছা একটু শোনো, কারো যদি তারপরেও সমস্যা হয় তাহলে তোমার মেইলটা আমাকে দিয়ে রাখো। স্যার আরেকটা কথা স্যার, আপনি যে লিংকটা দিবেন স্যার ওইটা দিলে হচ্ছে যে আপনার চ্যানেলে যাচ্ছে। যদি আপনি স্যার সরাসরি ভিডিও লিংকটা দেন তাহলে আমরা ক্লিক করার সাথে সাথে ডাইরেক্ট আমাদের ভিডিওতে চলে যেতে পারবো। হ্যাঁ আমি ভিডিও লিংক দিতে পারবো, সমস্যা নাই। এটা আরো ভালো তাহলে স্যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি, তাহলে সাথে সাথে ভিডিও আপলোড দিলে পেয়ে যাব। এটা কিন্তু হচ্ছে ওই ভিডিও লিংকই। আচ্ছা স্যার সরাসরি ভিডিও লিংক। হ্যাঁ ওকে সমস্যা নাই, আমি প্রতিদিন আপলোড করার সময় আমি লিংকটা দিয়ে দেব ক্লাসরুমে। ঠিক আছে স্যার। ওকে তো এই হচ্ছে মোটামুটি। আর কোর্স স্ট্রাকচারটা ওখানে দেন না গুগল ক্লাসরুমে এখানে। আচ্ছা কোর্স আউটলাইন নিয়ে আজকে আমাদের মিটিং আছে, ওই মিটিং এ আমি একটু কোশ্চেন করব যে আউটলাইনটা দেয়া যাবে কিনা। তো এটা নিয়ে একটা কথা হয়েছিল গত মিটিং এ, তো যদি দেয়া যায় তো আমি দিয়ে দিব, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা ক্লাস শেষ করবেন না? হ্যাঁ হ্যাঁ আমি শেষ করে দিব। আচ্ছা আমি রেকর্ডটা স্টপ